সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এন্টারপ্রেনিউর বাংলাদেশের নিয়মিত আয়োজন শি টক্সের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সুমায়া তাসফিয়া। শি টক্সে আমরা তুলে ধরি সেসব নারী উদ্যোক্তার গল্প যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে নিজেদের স্বপ্নকে বাস্তবায়ন করেছে। আমাদের আজকের পর্বের অতিথি ঠিক এমন একজন নারী যিনি এক হাতে ব্যবসা সামলান, অন্য হাতে সমাজসেবামূলক কাজ করেন। তিনি ব্যবসা, নেতৃত্ব ও কারুশিল্প এই তিনটি গুণকে একসাথে ধারণ করেন। তাহলে দর্শক, স্বাগত জানাই আমাদের আজকের পর্বের অতিথি ফারজানা ইসলাম মরি আপুকে। আপু, ওয়েলকাম টু আওয়ার শো শি টক্সে। কেমন আছেন? জি, থ্যাংক ইউ। জি, ভালো। আপনি ভালো আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা আপু, প্রথমে যে প্রশ্নটা করতে চাই, ছোটবেলায় সবারই কিছু স্বপ্ন থাকে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বড় হয়ে চাকরি করবে। সেক্ষেত্রে আপনার ছোটবেলার স্বপ্নগুলো কেমন ছিল? কখনো কি ভেবেছিলেন একজন উদ্যোক্তা হবেন? অ্যাকচুয়ালি না, আমি কখনোই ভাবিনি যে আমি একজন উদ্যোক্তা হব। বাট বাচ্চাকাল থেকে আমার প্ল্যান ছিল এরকম যে আমি বড় হয়ে আমার ফ্যামিলি বিজনেসটাতে জয়েন করব। সো বাট যত বড় হচ্ছিলাম তখন আমি ফিল করলাম যে না, অ্যাজ এ ফিমেল আমাদের আসলে নিজেদের যোগ্যতা অনুযায়ী নিজেদেরকে প্রমাণ করে কাজ করা উচিত। সেদিক থেকে আমি উদ্যোক্তা হয়ে গিয়েছি। খুবই সুন্দর আপু, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন না দেখেও আপনি একজন উদ্যোক্তা হয়েছেন, তা আসলে অনুকরণীয়। আপু, এরপর আমি দ্বিতীয় প্রশ্নটা করতে চাই যে হ্যান্ডিক্রাফটের প্রতি ভালোবাসা, সে থেকে ব্যবসা, এর জার্নিটা কি ছিল? যে আসলে আমার গল্পটা অন্যরকম। কারণ কি, আমি যখন আমার পড়ালেখা শেষ করি, বিবিএমবিএ শেষ করি, তারপরে আসলে আমি ফিল করি যে আমার এক্সপেন্স অনেক হাই, কজ আমার কিছু পছন্দের কাজ আছে, ভালোবাসার কাজ আছে। যেমন হচ্ছে আমি এতিমদের খাওয়াই, দেন হচ্ছে রাস্তার কুকুর বিড়াল। তো ওই ধরনের কিছু ছোট ছোট কাজ আছে যেগুলো হচ্ছে আমি করি। অ্যান্ড করতে যে দেখলাম যে আসলে আমার জব নিয়ে আমার হবে না, সো আমার কিছু করা উচিত। তাই ভাবলাম যে আমার যে আরেকটা ভালোবাসার কাজ আছে হস্তশিল্পের, সেটা নিয়ে আমি কিছু একটা করি। কিছু একটা করতে যেয়ে আমার ব্যবসাটা তৈরি হলো হস্তশিল্প ক্রাফটিমেশন। আসলে আপু, একসাথে এতগুলো কাজ, সমাজসেবা, ব্যবসা, পরিবার, এগুলো সামলানো খুবই কঠিন। আপু, আপনি যেহেতু একটু আগে বললেন আপনি বিবিএ এমবিএ করেছেন, আপনার এমবিএতে মেজর কোনটা ছিল আর আপনার একাডেমিক জার্নিটা যদি একটু বলতেন। জি, আমি লাস্টে হচ্ছে আমি এমবিএ করেছি ফাইন্যান্সে মেজর। সো সেটা দিয়ে আমি এখন পর্যন্ত আরও ছোট ছোট কোর্সেস অ্যান্ড অল ওগুলো করছি, বিকজ আমি পড়ালেখা খুব পছন্দ করি। আপনি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে এমবিএ করেছেন, এটা আপনার হ্যান্ডিক্রাফট বিজনেসকে কিভাবে প্রভাবিত করছে? ওকে, আসলে আমি বলবো যে একটা বিজনেসের কোরই হচ্ছে ফিনান্স, মানে ফাইন্যান্স যেটাকে বলে, ইটস ফাইন্যান্স। সো যেহেতু এটা আমি যদি ফাইন্যান্স নাই জানতাম, বেসিক্যালি আমি বিজনেস করতেই পারতাম না। সো এটা আসলে আমার ব্যাকবোনের মতো কাজ করছে আমার বিজনেসের। আপু, এবার আমরা আসি আপনার প্রতিষ্ঠানের নামকরণ নিয়ে। আমরা জানি আপনার প্রতিষ্ঠানের নাম ক্রাফটিমেশন, তো এই নামকরণটা খুব সুন্দর এবং ইউনিক। এই নামকরণের পেছনের গল্পটা কি ছিল? এই নামকরণটা মাথায় আসলো কিভাবে? ওকে, ক্রাফটিমেশন আসলে একটা হ্যান্ডিক্রাফট কোম্পানি, বাট আমি এটাকে এইভাবে প্ল্যান করেছিলাম যে ক্রাফট অ্যান্ড অ্যানিমেশন। কিন্তু এই অ্যানিমেশনটা নর্মাল অ্যানিমে না, এটা হচ্ছে যে একটা ক্রিয়েশন অফ আর্ট। সো ওইখান থেকে হচ্ছে আমার এইভাবে প্ল্যানটা করার নামটা ব্যবসার, যে ক্রাফটিমেশন। এই যে হ্যান্ডিক্রাফটের বিজনেস ডেভেলপ করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? ওকে, আমার এই বিজনেসের আসলে 5 বছর বয়স হয়েছে। সো এই জার্নিটাতে আমার অনেকগুলো আপস অ্যান্ড ডাউন ছিল। এরকম হয়েছে যে 2বার একদম জিরো থেকে আবার শুরু করা লেগেছে, বাট আমি কখনোই আমার হোপ হারাই নাই। অ্যান্ড আমি নিজেকে বিলিভ করি, অ্যান্ড আমি মনে করি আমি করতে পেরেছি একবার, তার মানে আমি করতে পারবো এবং আমাকে করতে হবে। সো এটাই। আপু, আপনি এখনও কন্টিনিউয়াস লার্নিং প্রসেসে আছেন, তো একজন উইমেন এন্টারপ্রেনারের জন্য কন্টিনিউয়াস লার্নিং প্রসেসে থাকা কতটুকু জরুরি? আচ্ছা, আসলে আমি যখন আমার এমবিএ শেষ করি, তারপরে আমি মনে করেছিলাম যে আমি মনে হয় পড়ালেখা করবো না, বেঁচে গেলাম, ও মাই গড, নিজে করে ফেলছি কাজ। বাট এখানেই সবচেয়ে বড় ভুল, যখন একজন উদ্যোক্তা হই আমাদের কন্টিনিউয়াসলি শেখার উপরে থাকা লাগে। কারণ আসলে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, নতুন নতুন ইনফরমেশন টেকনোলজিস অ্যাড অন হচ্ছে। সো দ্যাট রিজন আসলে আমাদের কন্টিনিউয়াসলি শেখার উপরে থাকা লাগে, তা না হলে আমরা মানে কিপ আপ করতে পারবো না, আর তাহলে আমরা পিছিয়ে পড়বো ব্যবসাতে। আপনি অনেক সমাজসেবামূলক কাজ করেন। আপনি প্রথমে বলেছিলেন যে আপনি এতিমদের নিয়ে কাজ করেন, আমরা জানি আপনি অবহেলিত পশুদের নিয়ে কাজ করেন। তো ব্যবসার পাশাপাশি এই সমাজসেবামূলক কাজ, এই এতগুলো কিভাবে সামলান? আসলে আমি এগুলো খুব ভালোবাসি কাজ করতে। আমার মনে হয় আমি একজন হিউম্যান, আমি একজন মানুষ। সো মানুষ হিসেবে সৃষ্টির সেরা জীব। সো আমার উচিত আমার ভালো লাগার কাজগুলো করা। যেহেতু আমি মানুষ, আমার মানে
কুকুর বিড়াল বলেন কিংবা এতিমদের বলেন, তাদের কিছু বাউন্ডারিজ থাকে, অনেক কিছু থাকে। সো আমি যদি আমার নিজের জায়গা থেকে সাপোর্ট করতে পারি, আমার নিজে করতে পারি, তাটা ভালো লাগে। নয় আমি আমার ভালো জায়গা মানে আমার ভালোবাসাকে আমি প্রচণ্ড পরিমাণে রেসপেক্ট করি। আমি আমি নিজেকে সেলফ ওরিয়েন্টেড অ্যাকচুয়ালি অনেক বেশি। সো আমার মনে হয় যে অ্যাজ এ আমাকে যদি বাঁচতে হয়, আমার প্রত্যেকটা নিঃশ্বাসেরই একটা ভ্যালু আছে এবং আমাকে একসাথে সবগুলো কাজ করতে হবে। সো আমি অ্যাট এ টাইম অনেকগুলো জায়গায় অনেক ধরনের কাজ করতে পছন্দ করি। আপু, এই যে সমাজসেবামূলক কাজ, এই কাজগুলোর অর্থ আপনি কোথা থেকে বিয়ার করেন? আমরা জানি যে এগুলো খুবই কস্টলি একটা প্রসেস, তো সেক্ষেত্রে আপনি কি ব্যক্তিগত অর্থ থেকে প্রদান করেন নাকি ব্যবসা হতে আনেন? এটা আমার হচ্ছে প্রত্যেক মান্থলি টার্গেট থাকে, যেটা আমি আমার বিজনেস থেকে ওঠানোর ট্রাই করি, যাতে হচ্ছে যে ওইভাবে আমি আমার কাজ নিয়ে আসি। কারণ আমার ক্রাফটিমেশনে ক্লিয়ারলি লেখা থাকে যে 5% প্রত্যেকটা প্রোডাক্টের 5% আমার চ্যারিটি ওয়ার্কে যায়। সো আমার যারা কাস্টমার আছে তারা জানে যে এই প্রোডাক্ট থেকে আমি প্রত্যেকটা প্রোডাক্টে 5% নিয়ে থাকি। আপু, আমরা শুনেছি আপনি জেসিআই, ই ক্যাব, ই ক্লাব, অস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এই এতগুলো জায়গায় আপনি একসাথে অ্যাক্টিভ। তো এই অ্যাক্টিভনেসটা আপনার উদ্যোক্তা জীবনে কিভাবে হেল্প করছে? আচ্ছা, আসলে সত্যি বলতে কি, এগুলো তো সব নেটওয়ার্কিং। আসলে নেটওয়ার্কিং ছাড়া আসলে কেউ বিজনেস করতে পারবে না। কারণ বিজনেস করার জন্য প্রপার নেটওয়ার্কিং লাগে, কমিউনিকেশন স্কিল লাগে। সো আমি প্রেফার করি যে কেউ যদি বিজনেস প্রপারলি করতে চায়, তার প্রপার কন্টিনিউ করতে হবে তার কমিউনিটি, দেন ওটার থেকে নেটওয়ার্কিং নিয়ে ওখান থেকে লিঙ্ক আপ করে বিজনেস করা ভালো। তাহলে হয় কি, এই যে আলাপ আলোচনা করা, গল্প করা, জানতে পারা, নতুন নতুন জিনিস সম্পর্কে জানা এবং সেটা নিয়ে কাজ করা, সেগুলো করার সুযোগ থাকে। সো এই জন্যই আমি অনেকগুলো জায়গাতে অ্যাড অন আছি এবং ইন ফিউচার আরও হতে চাই। আপনি যে এতগুলো কাজ একসাথে করছেন, সমাজসেবা, ব্যবসা, এত কিছু একসাথে হ্যান্ডেল করছেন, তো এই আপনার এই কাজের পেছনে আপনি কাকে আপনার অনুপ্রেরণা মনে করেন? আমার অনুপ্রেরণা আমি নিজে। কারণ আমি একটু পছন্দ করি যে নিজেকে প্রেজেন্ট করাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, এবং অনুপ্রেরণা হিসেবে নিজেকে প্রেফার করি বেশি। কারণ আমার মনে হয় যে কাউকে যদি নিজেকে প্রপার না করতে পারি, প্রপারলি আমি রেডি না করতে পারি, তাহলে আরেকজনকে আমি অনুপ্রেরণা দিতে পারবো না। আমি আরেকজনের থেকে অনুপ্রেরণা নেব, কিন্তু একটা মানুষ কিন্তু সবসময় সব দিক থেকে 100% থাকে না। সো তার জন্য আমি আসলে কিছু কিছু মানুষের থেকে কিছু কিছু সাইড দেখে দেখে নেই। সো আমি ইন্ডিভিজুয়াল একজন দুজনকে বলে দিতে পারবো না। বাট অনেস্টলি আমাদের কাছে তো এক একটা মেয়ের কাছে তার মা হচ্ছে অনুপ্রেরণার মেন জায়গা, কিন্তু বলে না যে অনুপ্রেরণার মেন জায়গা হলেও কিন্তু সে কিন্তু অনুপ্রেরণা হতে পারে না শুধু, কারণ তারও কিছু ভুল ত্রুটি থাকে যেটা থেকে আমরা শিখে আমাদের ডেভেলপমেন্টটা করে থাকি। আপু, একজন নারীকে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। সমাজের কটাক্ষ, পারিবারিক ঝামেলা, আরও অন্যান্য কিছু তো আছেই। সেক্ষেত্রে আপনি নারী উদ্যোক্তা হয়ে কাজ করার ক্ষেত্রে কি কি বাধার সম্মুখীন হয়েছেন? ওকে, আসলে একজন নারী হিসাবে আমাদের ঘর থেকেই বাধা আসলে শুরু হয়। কারণ যে কোনো একটা নারী যখন একটু বিল্ড করে কাজ করা শুরু করে, একটা একটা করে কাজ করতে থাকে, তখন বাধাটা প্রথম বাসা থেকে আসে এবং সাপোর্টটাও কিন্তু প্রথম বাসা থেকেই আসে। সো বাট অনেস্টলি বাধা যখন আমরা বাসার বাধাটা শেষ করি, বাইরে আরও বড় বড় বাধা থাকে। সো আমার মনে হয় যে আমার আসলে অনেক বাধা, একটা ফিমেলের অনেক টাইপের সিচুয়েশন হয়ে থাকে, যেটার কারণে ওখানে মানুষ কাজটা করতে পারে না, এরকমও হয়। সো আমি মনে করি আমার বাধা একটা ফিমেল, আমার যেমন একটা ফিমেল হিসেবে আমার স্ট্রেংথ আছে যে আমি অনেক কিছু চাইলে করতে পারবো, সেটার বিশ্বাস আছে, আত্মবিশ্বাসী আমি। তার সাথে সাথে বাইরেও হচ্ছে যে অনেক ধরনের বাধা থাকে, ওই আত্মবিশ্বাসটা দিয়ে আমি কাটিয়ে নিয়ে যাই। চমৎকার আপু, আপনার কথায় বোঝা যাচ্ছে যে সাপোর্ট থাকলে যে কোনো কঠিন কাজ খুব সহজেই করা যায়। আপু, আপনার অভিজ্ঞতা থেকে আপকামিং যারা নারী উদ্যোক্তা হবে তাদের সম্পর্কে কি কিছু বলতে চান? হ্যাঁ, শিওর। আমি নারী উদ্যোক্তাদেরকে একটা লাইনই বলতে চাই যে তারা যাতে তাদের লাইফে প্রত্যেকটা জিনিসে নিজেরা ক্লিয়ার থাকে আগে, যে তারা কি করতে চাচ্ছে, কেন করতে চাচ্ছে, কতদূর তারা করতে ইন্টারেস্টেড। কারণ কতদূর পারবে সেটা না, কারণ একটা মানুষের লিমিটেশন কিন্তু নিজেরাই নিজেদের লিমিটেশন তৈরি করে, অন্য কেউ কিন্তু করে দিতে পারে না। এখন যদি কেউ আমাকে এসে বলে, মৌরি তুমি চাঁদে যেতে পারবা না, কেন যেতে পারবো না? আমি যদি চাই, আমি সেই ট্রেনিং নিব, সেভাবে কাজ করব, সেভাবে যাব। কথার প্রেক্ষে আর কি এরকম। সো আমি নারীদেরকে বলবো নিজেদেরকে নিজেরা না আটকিয়ে, যাতে সে তাদের বাউন্ডারিটা নিজেদের প্রয়োজনে, নিজেদের সেফটিটাকে মেনটেন করে কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ না করে কাজ দিয়ে প্রমাণ করে যায়।
এটা হচ্ছে আমি প্রত্যেকটা নারী উদ্যোক্তাকে বলবো। আচ্ছা আপু, এরকম কি কখনো হয়েছিল যে আপনি অনেক বড় বাধার সম্মুখীন হয়েছেন, যেটা থেকে আপনি এখনো উঠে দাঁড়াতে পারেননি? হ্যাঁ, এরকম আমার লাইফে আসলে একবার অনেক বড় বাধা হয়েছে আমার ক্রাফটিমেশন নিয়েই। ক্রাফটিমেশনে জানিটা লাস্ট ইয়ারের ঘটনা। সেটা হচ্ছে আমাদের জুলাইয়ের একদম 3 তারিখ, 2 তারিখ রাত্রে 10টার পরে থেকে আমাদের বৃষ্টি শুরু হয় এবং ওভারনাইট বৃষ্টি হয়ে ঢাকা শহরে হাঁটু পানি হয়ে গেছিলো, সন্ধ্যা হতে হতে নামছে। তো সেই সময় আমার ফ্যাক্টরি, আমার দোকান, আমার অফিস সব নিচতলা ছিল দেখে সব পানি ঢুকে আমার যে কত কত লাখ লাখ টাকার প্রোডাক্ট নষ্ট হয়েছে, ওইটা এখনও আমি বিয়ার করছি, মানে ওই লসটা এখনও বিয়ার করছি এবং সেটা নিয়ে এখনও আমি চলছি। আমার দুঃখে আমি হাসি, কারণ আমি মনে করি আমার দুঃখে যদি আমি কান্নাই করি তাহলে আমি কাজ করতে পারবো না। সো মানুষ আমার দুঃখে হাসার থেকে আমার নিজের হাসাটা অনেক ইম্পর্টেন্ট, যে আমি ওভারকাম করে ফেলতে পারবোই। এখন পারছি না, বাট পারবো। সো এটা একটা বাধা যেটা ন্যাচারালি, বাট তাছাড়াও আসলে দেখা যায় যে অনেক রকমের সিচুয়েশন হয় যে আমরা ফিমেলের একটা জায়গায় একটা কাজ করতে গিয়েছি, ওখানে সিচুয়েশনটা এরকম হয় যে আশেপাশের সহকর্মীরা খুব একটা কমফোর্টেবল পরিবেশ দেয় না, তখন দেখা যায় আনকমফোর্টেবলের জন্য কাজ করা যায় না, এরকমও হয়। সো ওই জিনিসগুলো আসলে উঠে চলে আসছে। আপু, আমরা আশা করি আপনি খুব জলদি এই প্রবলেম থেকে ওভারকাম করে আসতে পারবেন, এবং সেই সঙ্গে জিজ্ঞেস করতে চাই 5 বছর পরে আপনি নিজেকে এবং আপনার প্রতিষ্ঠান ক্রাফটিমেশনকে কোথায় দেখতে চান? ওকে, আমি যদি আমার শুধু ব্যক্তি মৌরির কথা বলি প্রথমে, তো ব্যক্তি মৌরিকে আমি চাই যে যাতে এতটুকু নলেজেবল করতে পারি যাতে আমি এক্সাম্পল হিসাবে মানুষের তার বাবা মা তার মেয়েদেরকে বলে। কারণ আমি মনে করি যে একটা মেয়ে পারবে না এরকম কিছু হওয়া যাবে না, কারণ লাইফে আসলে সব সময় সবাই সব কিছু পায় না, কিন্তু তার না পাওয়াটাকে যাতে সে তার উইকনেস না ভাবে, সেটাকে যাতে তার স্ট্রেংথে কনভার্ট করে, সেটা হচ্ছে আমার চাওয়া। এবং সেদিক থেকে আমি সেই ধরনের স্ট্রেংথ, আমি যেমন নানান কিছু শিখি, অনেক ধরনের কাজ করি। আমি মাঝে মাঝে ছোট ছোট স্কুলের বাচ্চাদের সাথে যেয়ে তাদের মেন্টাল হেলথ নিয়েও কাজ করে আমার এলাকাতে, মেনলি খিলগাতে। সো তখন দেখা যায় যে বাচ্চারা এরকম অবাক হয়, বোঝার চেষ্টা করে যে কি হচ্ছে, মানে আচ্ছা এরকমও প্রবলেম হলে এভাবে করা যায়। আজ পর্যন্ত আমার কাছ থেকে 7 জন আছে যাদেরকে আমি সুইসাইডাল মানে অ্যাটেমের অবস্থার ছিল, তাদেরকে আমি মেন্টালি এতটুকু সাপোর্ট দিয়েছি যে তার ওখান থেকে ব্যাক আসছে। সো এটা একটা ফ্যাক্ট যে আমি মনে করি যে নিজেকে আমি এতটুকু অ্যাবল করতে পেরেছিলাম এই কতটুকু পর্যন্ত, এখন আমি আরও করবো ইনশাল্লাহ সামনে। অ্যান্ড আমি চাই যে আমি যাতে প্রপারলি একটা জায়গায় দাঁড়াতে পারি, যাতে আমার ফ্যামিলি আমাকে নিয়ে প্রাউড করে, অ্যান্ড আমার নেশন আমাকে নিয়ে প্রাউড করে, দেশ আমাকে নিয়ে প্রাউড করে। কারণ আমার ক্রাফটিমেশন কোম্পানি কিন্তু আমার মেড ইন বাংলাদেশ, যেটা হচ্ছে যে আমি চাই যে এটা একটা দেশ। কারণ ডেফিনেটলি আমরা যখন হস্তশিল্প নিয়ে কাজ করি, এটা কিন্তু খুব বলে না পশ জিনিস, সবাই কিন্তু আসলে পারচেস করতে চায় না, কারণ ডে টু ডে নিড নাই। সো সেই জন্য দেখা যায় যে আমাদের মানে স্লো মার্কেট, নিশ মার্কেট থাকে। সো সেই দিক থেকে আমি এটা নিয়ে কাজ করার প্রয়োজন মনে করি, কারণ আমি ইন্টারন্যাশনালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই। একটা বলে না যে একটা উসিলা লাগে না, যে একটা উসিলা লাগে যে না একটা প্রোডাক্ট আছে যেটা মেড ইন বাংলাদেশ, একটা কোম্পানি, এটা আমি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি দেশকে, তাহলে কি আমি দেশের প্রতি ভালোবাসার থেকে করছি। সো আমার অনেকগুলা জায়গাতে অনেক মেয়েদেরকে নিয়ে কাজ করা, দেশকে নিয়ে কাজ করার অনেক কিছু প্ল্যান। সো নেক্সট 5 বছরের এরকম প্ল্যান। আর ক্রাফটিমেশনকে তো ডেফিনেটলি আমি ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করব, এটাই হচ্ছে আমার প্ল্যান আর কি। ইনশাল্লাহ আপু, আমরা 5 বছর পর ক্রাফটিমেশনকে সেই জায়গা দেখব। আচ্ছা আপু, ক্রাফটিমেশন কি বাইরের দেশে কোনো প্রোডাক্ট রপ্তানি করছে? এখনো ডিরেক্ট হচ্ছে না, আমি সুন আমরা করব। আপু, আমরা আমাদের শোয়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে অনেকটাই সময় দিয়েছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও ধন্যবাদ সুন্দর করে আমার সাথে গল্প করার জন্য। আর আমরা আশা করি এবং দোয়া করি ক্রাফটিমেশন অনেক দূর এগিয়ে যাবে, সেই সাথে আপনিও অনেক দূর এগিয়ে যাবেন। আবারও ধন্যবাদ আপু। দর্শকবৃন্দ, আমরা আমাদের শোয়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের অতিথি মরিয়াপুর গল্প থেকে আমরা যা শিখলাম, কঠোর পরিশ্রম, অধ্যাবসায় এবং মনোবল থাকলে যে কোনো কঠিন কাজ আপনি খুব সহজে করে ফেলতে পারবেন। শি-টক্সে আমরা তুলে ধরি সেসব নারী উদ্যোক্তাদের গল্প, যারা এত গুণে গুণান্বিত, যারা অনুপ্রেরণা দিয়েছে হাজারো নারীকে। আমি সুমাইয়া তাসফিয়া আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো পর্বে। শি-টক্সে নিয়মিত আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এন্টারপ্রেনার বাংলাদেশ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।